আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একাডেমিক পড়াশোনা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের খুবই একটা সহজ অধ্যায় নিয়ে আমরা শুরু করব, কোষ বিভাজন বা সেল ডিভিশন। এই অধ্যায়টি কেন বেছে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের পড়াশোনার স্টাইলের সাথে যাতে তোমরা পরিচিত হতে পারো। অধ্যায়টা শেষ করার পরে আমরা প্রথমে একটা অধ্যায় শেষ করব থিওরি, এরপরে সে অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আমরা মার্ক করব। এরপরে অধ্যায় থেকে আসা বিগত বছরের মেডিকেল কোয়েশন এবং বিভিন্ন ভার্সিটির কোয়েশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো দেখো, কোষ বিভাজন মোটামুটি একদম সহজ একটা অধ্যায় বলা যায়। সো দেখি আমরা কিছু জানতে পারি কিনা আজকে অধ্যায় থেকে। সো আজকে আমরা পড়ব কোষ বিভাজন বা সেল ডিভিশন। সেল মানে হচ্ছে কোষ, ডিভিশন মানে হচ্ছে বিভাজন, সেল ডিভিশন। সো দেখো, একটা কোষ থেকে দুইটা থেকে চারটা থেকে আটটা, এভাবে অনেকগুলো কোষ তৈরি হয় একটা কোষ থেকে। এই যে একটা কোষ থেকে অনেকগুলো কোষ আস্তে আস্তে তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় কোষ বিভাজন। সিম্পল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কোষ বিভাজন, যদিও আমরা খুবই সিম্পলভাবে এখানে একটা চিত্র দিছি বাচ্চাকালের। সো বিষয়টা খুব এত তাড়াতাড়ি হয় না, অনেক আমরা বিভিন্ন ধরনের পর্যায় দেখব, বিভিন্ন প্রক্রিয়া দেখব, কিভাবে একটা থেকে দুইটা কোষ তৈরি হয়ে যায়। ওকে, সো আমরা যদি একদম গোড়ার লেভেলের দিকে যাই, দেখো এই যে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছে। তো তোমরা আমাকে বলো, আমরা যার থেকে জন্মাইছি আমরা তাকে কি বলি? মা। মায়ের ইংরেজি কি? মাদার। সো এই যে কোষটা থেকে দুইটা কোষ জন্মাইছে, সো এটাকে আমরা বলবো মাদার সেল। ওকে, তাহলে এটা হচ্ছে মাদার সেল। এই মাদার সেল থেকে দুইটা কোষ তৈরি হয়েছে, আমরা মা থেকে তৈরি হয়েছি, আমাদেরকে বলা হয় সন্তান। তো এরা হচ্ছে সন্তান, সন্তানের একটা প্রতিশব্দ হচ্ছে অপত্য। কি? অপত্য। সো এগুলো হচ্ছে কি? অপত্য কোষ। ওকে, অপত্য কোষের ইংরেজিতে বলা হয় ডটার সেল। কি বলা হয় ইংরেজিতে? ডটার সেল। তো অনেকে এখন হচ্ছে আমাদের ভাইয়েরা প্রশ্ন করবে, এখানে ডটার সেল কেন, ব্রাদার সেল কেন নয়? ওকে, দেখো, আমরা যে কোষ বিভাজন প্রক্রিয়াটা পড়বো, এটা হচ্ছে ধারাবাহিক বৈচ্ছিন্ন প্রক্রিয়া। একটা কোষ থেকে দুইটা তৈরি হয়েছে, এই দুইটা আবার বিভাজিত হয়ে দেখো দুইটা কোষ তৈরি করছে। সো এরাও কিন্তু আবার বিভাজিত হচ্ছে। তা আমাদের সমাজের দিকে যদি আমরা দেখি, আমাদের মানব জাতির ক্ষেত্রে দেখো, আমাদের যারা হচ্ছে ফিমেল মানে মেয়েরা, ওরা হচ্ছে গর্ভে সন্তান ধারণ করতে পারে, কিন্তু ছেলেরা সেটা পারে না। পরোক্ষভাবে হচ্ছে প্রজন্মে সাহায্য করে ছেলেরা, বাট সন্তান গর্ভে ধারণ করতে পারে না, এটা পারে মেয়েরা। তো ডটার মানে হচ্ছে বোন, বোন মানে হচ্ছে ফিমেল, উপর দিকে ব্রাদার হচ্ছে ভাই, ভাই মানে হচ্ছে ছেলে। সো ও যেহেতু গর্ভে সন্তান ধারণ করতে পারে না, বা এখানে কোষ যে বিভাজিত হচ্ছে মানে মেয়েরা, সো এটা হচ্ছে ডটার সেল বলা হয় এটাকে। ওকে, এখন কথা হচ্ছে আমরা এই যে কোষ বিভাজন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমরা কেন পড়ব, এই প্রক্রিয়াটার উপকারিতা কী, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেল ডিভিশন, আমাদের প্রত্যেক জীবনে এই প্রক্রিয়াটা কেন প্রয়োজন। সেল ডিভিশন, দেখো, তুমি এক সময় ছোট ছিলে, যখন তুমি ছোট ছিল তোমার হাত পা বা বডির সাইজ তো হচ্ছে ছোটো ছিল, তখন যেরকম ছিলাম তুমি আজকে কি ঠিক সেম আছো? মানে তোমার হচ্ছে দেহের সাইজ, স্ট্রাকচার এটা একদম পরিবর্তন হয়েছে না? বড় হয়েছে না? তুমি বড় হয়েছো, এই যে ছোটো থেকে বড় হয়ে যাওয়া, আস্তে আস্তে বড় হয়েছো, যে প্রক্রিয়াটা হচ্ছে কোষ বিভাজন, মানে হচ্ছে দৈহিক বৃদ্ধি। ওকে, তো তুমি যদি তোমার দৈহিক বৃদ্ধি না হতো, অনেক ধরনের প্রবলেম ফেস করতাম। তুমি যদি এক মিনিট চিন্তা করো বসে, ধরো তুমি যখন বাচ্চা ছিলাম,
তোমাকে একটা কুকুর হচ্ছে পিছন দিক থেকে দাওয়া করতেছে, তুমি এখন এই বয়সে এসে যেভাবে দৌড় দিতে পারবা, যত দ্রুত, যখন বাচ্চা ছিলে তখন কি তত দ্রুত হচ্ছে পালাইতে পারতা? অবশ্যই না। সো আমরা এটাকে বলতে পারি কোষ বিভাজনের ফলে তুমি বড় হয়েছো, দৌড় দিতে পারতেছো। তো আমি এটাকে বলতে পারি নিরাপত্তা। কোষ বিভাজন তাহলে আমাদের দিয়েছে কি? নিরাপত্তা। এরপরে হচ্ছে সক্ষমতা, নিরাপত্তা দিয়েছে সক্ষমতা। তাহলে এই যে কোষ বিভাজন, এটা যদি না হতো, দেখো তুমি আজকে ভালো করে আমরা কথা বলতেছি কীভাবে? একসময় কি আমরা ছোটো থাকতে যখন ছোটো ছিলাম তখন কথা বলতে পারতাম না, কারণ আমাদের যে কথা বলার যে যন্ত্র অঙ্গ সেগুলো পূর্ণ বিকশিত ছিল না। কোষ বিভাজনের মাধ্যমে এগুলো আস্তে 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 বড়ো হয়ে বিকশিত হয়ে আমরা এই পর্যায়ে আসছি। তো আমাদের দেহে, মানব দেহে কোষ বিভাজন হতে হতে অনেকগুলো কোষ তৈরি হয়। একটি মানব দেহে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 100 ট্রিলিয়ন কোষ থাকতে পারে। 100 ট্রিলিয়ন কোষ থাকতে পারে, বা হচ্ছে 10 টু দি পাওয়ার 14টি কোষ থাকতে পারে। সো এই যে এখন যে এমসিকিউ বললাম, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাকে পরীক্ষা দিবে একজন মানব শরীরে, একটি মানুষের দেহে কতগুলো কোষ থাকতে পারে? 100 ট্রিলিয়ন বা 10 টু দি পাওয়ার 14। সো তোমাদের এটা বই আছে, কারণ একটা বিষয় বই নাই, এটা একটু লিখে রাখো। একজন মানুষের শরীরে যদি 10 টু দি পাওয়ার 14 কোষ থাকে, তাহলে কোষের সংখ্যা হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 14। এখন কোষ বিভাজন কয়টা হতে পারে? একজন মানুষের শরীরে কয়বার কোষ বিভাজন হবে? সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 15 বার কোষ বিভাজন। ওকে, সো এই ইনফোটাও একটু মনে রাখবে, এটা তোমাদের অন্য স্যারের, অন্য রাইটারের বইয়ের। ওকে, আচ্ছা, এরপরে দেখো, আমরা যখন ছোট ছিলাম, একদম আমি এখন ভ্রূণের পর্যায়ে চলে যাই, আমাদের প্রতিটা মানুষের বা প্রাণীর আমাদের জীবন শুরু হয়েছিল একটিমাত্র কোষ থেকে, একটিমাত্র সিঙ্গেল সেল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেল? সেটা ছিল কি? জাইগোট। জাইগোট। এই জাইগোট কোষটি বিভাজিত হয়ে 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 আজকে আমরা এই পর্যায়ে। তুমি আমাকে বলো, জাইগোট তো একটা কোষ ছিল, তো এটার থেকে ধরো যে এটা যদি কোষ হয়, এটা যদি জাইগোটটা হয়, তাহলে এটা থেকে যে কোষ দুটো তৈরি হবে, এটাও এটার মতো দেখতে হওয়া উচিত, তাই না? সো কিন্তু আমাদের হাত আলাদা, মাথা আলাদা, পা আলাদা, চোখ আলাদা, নাক আলাদা, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। কীভাবে? এখানে কীভাবে এটা হয় দেখো, জাইগোট যদি একই ধরনের কোষ তৈরি করতো, তাহলে আমাদের পা এবং মাথা এগুলো তো আলাদা হতো না। আলাদা হয় এই কারণে যে আমাদের যে জাইগোট, এটা এক ধরনের স্টেম সেল। কি সেল? স্টেম সেল। এটা এক ধরনের হচ্ছে স্টেম সেল। আমাদের যে জাইগোট, এটা হচ্ছে এক ধরনের স্টেম সেল। স্টেম সেল। স্টেম সেল কি আমরা একটু দেখি। স্টেম মানে হচ্ছে কাণ্ড, সেল মানে হচ্ছে তোমার কোষ। ওকে, তো দেখো, তুমি যদি একটি গাছের দিকে লক্ষ্য করো, একটি গাছ থেকে কাণ্ডগুলো যেমন শাখা প্রশাখা বের করে একটি পূর্ণাঙ্গ গাছ তৈরি করে, ঠিক সেমভাবে আমাদের যে স্টেম সেল, আমাদের দেহে যে স্টেম সেল থাকে, এরা হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে আমাদের এই বৈচিত্র্যপূর্ণ মানব দেহ তৈরি করে। ওকে, আমি আবার বলতেছি, স্টেম সেল মানে হচ্ছে, স্টেম মানে হচ্ছে কাণ্ড, ওটানিতে। সো কাণ্ড যেমন শাখা প্রশাখা বের করে একটি পূর্ণাঙ্গ গাছ তৈরি করে, ঠিক সেমভাবে আমাদের দেহের স্টেম সেলগুলো বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে, সেখান থেকে আমাদের এই বৈচিত্র্যময় মানব দেহ তৈরি হয়। আর স্টেম সেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা বিভিন্ন দেহে রূপান্তরিত হতে পারে, এরা বিভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে। স্টেম সেলগুলো হচ্ছে বিভিন্ন প্রয়োজনে অন্য কোষে রূপান্তরিত হতে পারে, বিভিন্ন কোষে রূপান্তরিত
হতে পারে। ওকে, এই বিষয়টা একটু মনে রাখবা যে স্টেম সেল বিভিন্ন কোষের প্রয়োজনে রূপান্তরিত হতে পারে। তো স্টেম সেলের উদাহরণ যেমন আমাদের কুসুমতলি যেটা ছিল ভ্রূণের পর্যায়ে, সেটা একটা হচ্ছে কি স্টেম সেল। তাহলে জাইগোট একটা স্টেম সেল, আমাদের কুসুমতলিও একটা স্টেম সেল। ওকে, এখন আমরা আরেকটা কয়েকটা বিষয় পড়ে দেখি। দেখো, এটা যদি তোমার হাত হয়, ওকে, তোমার যদি এটা হাত হয়, ধরো কোনোভাবে এই জায়গায় কেটে গেছে, কেটে যাওয়ার ফলে এখানে হাতের মধ্য দিয়ে তো ব্লাড সার্কুলেশন হচ্ছে। হ্যাঁ, ধরো হাতের মধ্য দিয়ে ব্লাড সার্কুলেশন হচ্ছে, কোনোভাবে যদি কেটে যায় তাহলে ব্লাডগুলো হচ্ছে এদিকে বের হয়ে যাবে। তো যে ফুটো হয়ে জায়গাটা যদি বন্ধ না হয়, তোমার ব্লাড অনবরত বের হয়ে তুমি ট্রামাটাইজড হয়ে মরে যাবে। কিন্তু এরকম হয় না আমাদের ক্ষেত্রে, সচরাচর এই ফুটোটা বন্ধ হয়ে যায় এবং হচ্ছে রক্ততঞ্জিত হয়। রক্ততঞ্জন প্রক্রিয়াটা আমরা রক্ত সঞ্চালন অধ্যায় পড়ব জুলজিতে। তো এখানে এই যে ফুটোটা বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে কীভাবে বন্ধ হচ্ছে? কোষ বিভাজনের ফলে। সেই ফুটোটা বন্ধ হয় কোষ বিভাজনের ফলে। সো আমাদের দেহ থেকে আর রক্ত বের হতে পারে না। সো আমরা বলতে পারি এটাকে কি বলতে পারি? ক্ষয়পূরণ। সো কোষ বিভাজন আমাদের দেহে কী করতেছে? ক্ষয়পূরণ। প্রথমে দেখছিলাম বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি ঘটাচ্ছে, এরপর হচ্ছে কি ক্ষয়পূরণ। ওকে, এখন তোমাকে আমি আরেকটা বিষয়ের সাথে পরিচিত করতে চাই। ধরো তুমি এখানে কেটে যাওয়ার পরে তোমার থেকে 2-3 লিটার রক্ত বের হয়ে গেছে, পরে কি তুমি মারা যাবা? মানে বিষয়টা এরকম হয়? এরকম কিন্তু হয় না। কেন হয় না এরকম? আমি একটা টার্মের সাথে তোমাদের এখন পরিচিত করব। তোমার যে ফুটো হয়েছিল, সেটা কিছুদিন পর কিন্তু আগে যেরকম ছিল সেরকমই হয়ে যায়। মানে জায়গাটা আগে ধরে এখানে কাটা গেছে, এখানে আগে লেভেল ছিল, কাটা যাওয়ার পর একটা ফুটো হয়েছে, কিছুদিন পর দেখবা লেভেলটা আবার একই হয়ে গেছে। এই যে একই হয়ে যাওয়া, আমাদের শরীর চাই সাম্য অবস্থায় থাকতে, সাম্য অবস্থায়, স্থির অবস্থানে থাকতে। স্থির অবস্থানে মানে সাম্য অবস্থায় বা স্থির অবস্থানে থাকতে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হোমিওস্ট্যাটিস। কি বলা হয়? হোমিওস্ট্যাসিস। হোমিও মানে হচ্ছে সমান বা ওর মতো, স্ট্যাসিস মানে হচ্ছে স্থির অবস্থা। সো এর অর্থ দ্বারাই হোমিওস্ট্যাটিস মানে হচ্ছে সমান অবস্থার মতো। তা আমাদের দেহ এই যে হোমিওস্ট্যাটিসের কারণে বিভিন্ন সময় হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা হয়। যেমন তুমি প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ মূত্র ত্যাগ করো, বাট কোনো একদিন যদি অতিরিক্ত পানি খেয়ে ফেলো, পানি যদি বেশি খাও, পানির পরিমাণ যদি বেশি হয়, তাহলে তুমি দেখবা মূত্র ত্যাগের পরিমাণ হচ্ছে বেড়ে যাচ্ছে দেহের সাথে ভারসাম্য রেখে। তারপর আমাদের পিএইচ নির্ণয় হয় তোমার হচ্ছে এই যে হোমিওস্ট্যাটিসের কারণে। এই হোমিওস্ট্যাটিস সম্বন্ধে প্রথম ধারণা দেন হচ্ছে আমাদের বিজ্ঞানী ক্লড বার্নার্ড। ওকে, বিজ্ঞানী ক্লড বার্নার্ড হোমিওস্ট্যাটিস সম্বন্ধে প্রথম ধারণা দেন। সো ওই বিষয়ে আমরা যাচ্ছি না। তাহলে কোষ বিভাজনের যে উপকারিতা, আমাদের জীবন বাঁচাচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়ার ফলে, সেই প্রক্রিয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কোনো একজন মানুষ যদি তোমার জীবন বাঁচায়, তুমি হচ্ছে তোমার স্মৃতির পাতায় তাকে সারা জীবন মনে রাখবা। তো দেখো, কোষ বিভাজন প্রক্রিয়া পরোক্ষভাবে না, একদম প্রত্যক্ষভাবে আমাদের জীবন বাঁচাচ্ছে, বাট আমরা চিন্তা করি না। সেই প্রক্রিয়াটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো, কিছু কিছু কোষ আছে যারা বিভাজিত হয় না, যেমন আরবিসি, এরপর হচ্ছে আমাদের নিউরন, ওকে,
সো এই কোষগুলো হচ্ছে কি হয় না, বিভাজিত। এই কোষগুলো বিভাজিত হয় না। এখন কেন হয় না দেখো, আরবিসি কেন বিভাজিত হয় না? পরিণত আরবিসিতে, মানুষের ক্ষেত্রে পরিণত আরবিসিতে কোনো নিউক্লিয়াস নাই, কোনো নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নেই। আমরা যখন পরবর্তী লেকচার দেখব সেখানে দেখব কোষ বিভাজনে মূলত নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, নিউক্লিয়াস বিভাজন হচ্ছে। সো এখানে নিউক্লিয়াসই নাই আরবিসিতে, তো এখানে বিভাজন হবেটা কি? সো সেই জন্য আরবিসি বিভাজন হয় না। আবার নিউরন কেন বিভাজিত হয় না? দেখো, তুমি একটি বাড়ি বানাবা, তো বাড়ি বানানোর জন্য সব কিছু আছে, ইট, বালি, সিমেন্ট, লোহা সব কিছু আছে, বাট যারা বাড়িতে তৈরি করবে মিস্ত্রি নাই, তো তুমি এগুলো নিয়ে বসে থাকবে না, বাড়িতে তৈরি করতে পারবে না। ঠিক সেমভাবে নিউরনে নিউক্লিয়াস সব কিছু আছে, বাট হচ্ছে সেন্ট্রিওল নাই, সেন্ট্রিওল নেই, সেন্ট্রিওল নেই। সেন্ট্রিওল না থাকার কারণে হচ্ছে নিউরন বিভাজিত হতে পারে না। সেন্ট্রিওলের কাজ কি, কোষ বিভাজনের সেন্ট্রিওলের কাজ কি, আমরা পরবর্তী লেকচারে এগুলো দেখব। এবং প্রথম অধ্যায় যখন পড়ব তখন হচ্ছে সেন্ট্রিওল অঙ্গটা নিয়ে যখন পড়ব তখন আমরা সেন্ট্রিওলের কাজটা পড়ব কোষ বিভাজনে। সো আমরা যদি কোন আরেকটু গভীরে যাই, এত সুন্দর যে কোষ বিভাজন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা প্রথম লক্ষ্য করেন কে এবং কোথায় লক্ষ্য করা হয়? দেখো তো একটু, যদি সেটা দেখি, এই যে কোষ বিভাজন প্রক্রিয়াটা প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, নামটা খুব সহজে মনে রাখা যায়। দেখো, আগে বলি কোথায় লক্ষ্য করা হয় কোষ বিভাজন প্রক্রিয়াটি। কোষ বিভাজন প্রক্রিয়াটি প্রথম লক্ষ্য করা হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডারে। এই যে সামুদ্রিক স্যালামান্ডার নামটা লিখলাম, এটা হচ্ছে একটা উভচর। এই যে উভচর, এটা হচ্ছে একটা মেডিকেল কোয়েশ্চন। ওকে, কোন এক বছর আসছিল যে নিচের কোনটি উভচর নয় বা উভচর, তো সেখানে উত্তর ছিল সামুদ্রিক স্যালামান্ডার হবে। সামুদ্রিকটা ছিল না, স্যালামান্ডার হচ্ছে উভচর। ওকে, তো সামুদ্রিক স্যালামান্ডারের প্রথম কোষ বিভাজন লক্ষ্য করা যায়। কে লক্ষ্য করেছেন? দেখো, সামুদ্রিক স্যালামান্ডার, সামুদ্রিক, তো নামটা শুনে বোঝা যাচ্ছে কোথায় থাকবে, মাটিতে, মাটিতে তো না, কোথায় থাকবে, পানিতে। পানি মানে কি? পানি মানে হচ্ছে ওয়াটার। সো ওয়াটার থেকে আসবে ওয়াল্টার ফ্লেমিং। এই যে ওয়াল্টার ফ্লেমিং নামক বিজ্ঞানী প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন সামুদ্রিক স্যালামান্ডারে। ওকে, সো আমরা এভাবে মনে রাখতে পারি, সামুদ্রিক মানে হচ্ছে ওয়াটার থেকে ওয়াল্টার ফ্লেমিং। এখানে আলেকজান্ডার ফ্লেমিং না, কিন্তু ওয়াল্টার ফ্লেমিং, সেটা একটু মনে রাখবো। ওকে, আরেকটা বিষয় বলি, তারপরে আজকের লেকচার এখানেই শেষ করব। আচ্ছা দেখো, তুমি কি কখনো এরকম দেখছো মানুষ থেকে ছাগল বের হচ্ছে? মানে মানুষ থেকে কোনো মানুষ জন্ম দিছে ছাগল, এটা তো কখনো সম্ভব না, তাই না? মানুষ জন্ম দেয় মানুষকে, মানুষ জন্ম দিবে হচ্ছে কি, মানুষকে, মানুষ জন্ম দিবে হচ্ছে মানুষকে, ছাগল জন্ম দেয় হচ্ছে ছাগলকে। সো একই প্রজাতি, আমরা বলতে পারি একই প্রজাতির জিনিস জন্ম দেবে। সো আমি বলতে পারি যে কোষ থেকে জন্ম হবে কোষ থেকে জন্ম হবে কোষ, তার সাথে মিল রেখে বলতেছে আর কি, কোষ থেকে জন্ম হবে কোষ। এই যে ছোট লাইনটা বলছে বিজ্ঞানী ভার্চো, এই ছোট্ট লাইনটা বলছে হচ্ছে বিজ্ঞানীকে ভার্চো। তোমাদের বই লিখছে বীরসাও আর কেউ না, বিজ্ঞানী ভার্চো। তোমরা প্রথম অধ্যায়ে যে তিনজন বিজ্ঞানীর নাম পড়ছিল, কোষ তত্ত্ব দেয় হচ্ছে যারা, তাদের মধ্যে ভার্চো একজন ছিল।
সো সেই বাচ্চা হচ্ছে এই কথাটা বলে কুশ থেকে কেবল কুশের সৃষ্টি হবে, এটাই কত সুন্দর একটা কথা বলে, ইজি একটা কথা বলে বইয়ের খাতায় নাম উঠে ফেলছে। তোমরাও এরকম সহজ সহজ জিনিস বলে বই উঠে যেতে পারো। তোমরা ট্রাই করো আজকে থেকে আস্তে আস্তে একটা একটা লাইন বানানোর আর কি। সো আজকে আমাদের লেকচার হচ্ছে এতটুকুই, কোষ বিভাজন সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা। এর পরবর্তী লেকচারে আমরা কোষ বিভাজনের প্রকারভেদ, 3 ধরনের কোষ বিভাজন দেখতে পাবো। সো এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।